পৌরসভা থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল, রাষ্ট্রপতির শপথ সন্ধ্যায়। অপেক্ষার লাইন কমলেও কাটেনি গ্যাস সংকট, সিএনজি স্টেশনে মিলছে না পরিমাণ মতো গ্যাস। জুলাই জাদুঘরে অনেকের অবদান উপেক্ষিত, স্থান পায়নি গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়, শহীদ পরিবারের ক্ষোভ। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। গতকাল জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। 255 ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88টি ভোট। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সহ বঙ্গভবন এবং আশপাশে কি ধরনের ব্যবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে সন্ধ্যা 7:30টায়, এবং এরই মধ্যে আপনি যেটা বলছেন যে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা প্রস্তুতির কথা, এর মধ্যে কিন্তু প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। আর কিছুক্ষণ আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি বঙ্গভবনের ভিতরে যে মসজিদ রয়েছে সেখানে তিনি নামাজ পড়েছেন, এবং এই 2টার কিছু আগে তিনি এখান থেকে বেরিয়ে গেছেন। এবং আপনাকে বলে রাখে যে এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু গাড়ি ঢুকছে, যানবাহনগুলো মূলত শেষ মুহূর্তের যে প্রস্তুতি আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখন হচ্ছে। এবং ডিএমপি ট্রাফিক যে বিভাগ রয়েছেন তারা একটি নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ এই 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই বঙ্গভবন এবং আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় যানবাহনের শিথিলতা করা হয়েছে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে এই যে এলাকাটি, এই এলাকাটা যাতে এড়িয়ে যাতে তারা অন্য বিকল্প কোনো সড়ক দিয়ে যাতে তারা চলাচল করেন, এটি বলা হয়েছে। এবং হানি ফ্লাইওভার থেকে যে যানবাহনগুলো আসবে সেটিও যাতে 0 পয়েন্ট দিয়ে না ঘুরে বিকল্প কোনো পথ দিয়ে যাতে চলে যায়, এটি একটি বিষয়। এবং আপনি সংবাদে যেটি বলেছেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনিও উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী পরিষদের যে সদস্যরা রয়েছেন এবং সামরিক এবং বেসামরিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও থাকছেন। এই জন্য আমরা যেটি দেখছি যে এখন হয়তোবা আস্তে আস্তে ধীরে ধীরে যে আনুষ্ঠানিকতা যেটি বলছি সেটি কিন্তু হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এখনও দেখবেন যে সেনাবাহিনী আরেকটি গাড়ি আসলে ভিতরে ঢুকছে। তো মনে রাখি যে এখনকার যে প্রস্তুতি যদি বলি, 5টার পর থেকে অর্থাৎ যারা অতিথিরা যারা আসবেন তারা যাতে নিরাপদে নির্বিঘ্নে যাতে তারা এই বঙ্গভবনে প্রবেশ করতে পারেন সে ধরনের যে ব্যবস্থা সেটিও রাখা হয়েছে। এবং জাতীয় আসলে তাকিয়ে রয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে, অর্থাৎ কারণ আপনি জানেন যে গতকাল যখন রাষ্ট্রপতি নির্বাচনটি হলো সেটি নিয়েও কিন্তু দেশের মানুষের একটি আগ্রহ ছিল। তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ নবনির্বাচিত যে রাষ্ট্রপতি হলেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার উপরও কিন্তু দেশের মানুষের একটি আশা ভরসার প্রতীক হিসেবে তিনি থাকবেন। সেটিও অনেকে সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বললাম, তারাও একই কথা বলছেন। দর্শক, আমাদের সহকর্মী বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতির খবর। ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতি থেকে শুরু করে প্রায় 4 দশকের পথ চলায় রাষ্ট্রের শীর্ষ পদে আসীন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৌরসভা চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে মহাসচিব, এক এক করে পেরিয়েছেন রাজনীতির গুরুত্বপূর্ণ সব ধাপ। পৌরভবন থেকে বঙ্গভবনের এই যাত্রাপথের গল্প তুলে ধরছেন খান আলামী। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, এরপর বিসিএস ক্যাডার হিসেবে ঢাকা কলেজে শিক্ষকতা, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিকে বেছে নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা, ছাত্র জীবনে যুক্ত হন রাজনীতিতে। 69-এর গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বেও ছিলেন তিনি। শিক্ষকতা শেষে 1986 সালে সক্রিয় রাজনীতিতে আসেন। এর 2 বছর পর
নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। সেখান থেকে শুরু হয় স্থানীয় নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতির পথে যাত্রা। ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ। এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। ধীরে ধীরে উঠে আসেন দলের কেন্দ্রীয় নেতৃত্বে। সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে 2011 সালে হন ভারপ্রাপ্ত মহাসচিব। 5 বছর পর 2016 সালে বিএনপি মহাসচিব হিসেবে পূর্ণ দায়িত্ব পান তিনি। এর আগেই জাতীয় রাজনীতিতে তার বড় সাফল্য আসে 2001 সালের নির্বাচনে। ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য। দায়িত্ব পান কৃষি প্রতিমন্ত্রীর। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মির্জা ফখরুল। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। এবার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অধ্যায়। একটি পৌরসভার নেতৃত্ব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক অভিযাত্রা যেন বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের প্রতিচ্ছবি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে জুম্মার নামাজের পরেই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট খান আলামিন। আলামিন, আমরা জানি নবনির্বাচিত রাষ্ট্রপতি মাজার জিয়ারত করেছেন, সেখানকার খবর জানাবেন। সেখানে আর কারা উপস্থিত ছিলেন এবং সাধারণ নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখেছেন সেখানে? ফারজানা, কিছুক্ষণ আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই সমাধি প্রাঙ্গণ ত্যাগ করেছেন। আমরা দেখেছি তিনি যখন এসেছিলেন তার সাথে ছিল বিএনপির একজন নেতা, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন। এছাড়া আর কাউকে আমরা লক্ষ্য করিনি। তিনি 2টি ফুলের তোড়া দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাথে ছিলেন উলামা দলের বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন। প্রথমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন, তারপরে ওলামা দলের যে নেতাকর্মীরা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং তার যে ব্যক্তিগত কর্মকর্তা যারা রয়েছেন এবং বিএনপি নেতা কামরুজ্জামান রতন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে দোয়া পড়েন। দোয়া শেষে সবাই মোনাজাতে মিলিত হন। এখানে বাইরের কোনো নেতাকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। সমাধি প্রাঙ্গণের আশপাশে অনেক নেতাকর্মী জড়ো হয়েছিলেন কিংবা সাধারণ মানুষও অনেকে জড়ো হয়েছিলেন, কিন্তু যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এখানে এসএসএফের সদস্যরা দায়িত্ব পালন করেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয়। তো আমরা দেখেছি তিনি যখন এসেছিলেন তার সাথে যারা এসেছিলেন সবাই এখানে মিলে দোয়ায় মিলিত হয়েছেন। বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে তারা দোয়া করেছেন। এবং আমরা যদি বলে রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে গেছেন এখান থেকে এবং আজকে সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং শপথ গ্রহণের পরে তিনি নতুন দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ফারজানা, আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে। দর্শক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের খবর জানছিলাম আমরা।
ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ 4 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বিকেলে মরদেহ দেশে আসার কথা রয়েছে। নিহত দেবাশিসের পরিবার জানায়, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো সেখানেই রাখা হয়েছে। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ মরদেহ দেশে ফেরার কথা। তারা জানান, দেবাশিস দত্ত মুসলিম পরিবারে বিয়ে করেন, সেই কারণে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পরিবারের 4 সদস্যের শেষকৃত্য পালিত হবে আলাদা 2টি ধর্মীয় রীতিতে। মঙ্গলবার কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা এবং চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা, ছেলে স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী নিহত হন। বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান দিন দিন কেন পেছাচ্ছে উপাচার্যদের কাছে জানতে চেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হবার কারণও জানতে চান তিনি। উত্তরে পর্যাপ্ত বাজেট এবং গবেষণার সুযোগের অভাব, মানসম্মত শিক্ষক এবং আধুনিক ল্যাবরেটরি এবং গ্রন্থাগার ঘাটতি সহ নানা সংকটের কথা তুলে ধরেন উপাচার্যরা। সাভারে উপাচার্যদের সাথে জাতীয় পর্যায়ের 2 দিনব্যাপী নীতি নির্ধারণী সংলাপ অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এবারে অর্থনীতির খবর। নিম্ন ও মধ্যবিত্তের অস্বস্তির আরেক নাম এখন নিত্যপণ্যের বাজার। 1 লাফে 15 টাকা বেড়ে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়। ডজনে আবারও 5 টাকা বেড়েছে লাল ও সাদা ডিমের দাম। তবে চাল, পেঁয়াজ আগের দামেই পাওয়া যাচ্ছে, আরও কিছুটা কমেছে মাছের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। চলমান গ্যাস সংকটকে কারণ দেখিয়ে চলতি সপ্তাহেও ঊর্ধ্বমুখী আটা ও ময়দার দাম। সবচেয়ে বেশি বেড়েছে খোলা চিনিতে। যে চিনি ছিল 105 টাকা এক সপ্তাহ আগে, খোলা চিনিটা এখন 120 টাকা। প্যাকেট চিনি সরবরাহ নাই। প্যাকেট ময়দা ছিল গেছে সপ্তাহে 150 টাকা প্যাকেট, এখন 160 টাকা। 2 কেজির প্যাকেট কেজিতে 5 টাকা বাড়ছে। আটা ছিল 2 কেজির প্যাকেট 120, এখন 130 টাকা কেজিতে 5 টাকা বাড়ছে। ওভারঅল জিনিসপত্র আসলে হাতের নাগালের বাইরে। যারা লোয়ার ক্লাস, যারা বিশেষ করে যারা রিক্সা চালায়, অটো চালায়, তাদের জন্য আসলে ব্যাপারগুলো যে কিরকম দাঁড়াইছে এটা আল্লাহ জানে। চলতি সপ্তাহে সাদা ও লাল ডিমে আরো বেড়েছে ডজনে 5 টাকা করে। লাল ডিমের ডজন ছিল 140 টাকা, আর এই সপ্তাহে চলতে আসে 145 টাকা। সাদা মুরগি ডিম ছিল গত সপ্তাহে 130 টাকা ডজন, এই সপ্তাহে 135 টাকা ডজন। তবে কিছুটা কমতির দিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ব্রয়লার বেচছি 190 টাকা, আজকে বেচতেছি 180 টাকা। আর গত সপ্তাহে সোনালী বেচছি 320 টাকা, 30 টাকা। এই সপ্তাহে বিক্রি হইতেছে 300 টাকা। নদীতে বেশি ধরা পড়ায় দাম বেশ খানিকটা কমেছে ইলিশ সহ অন্যান্য দেশি মাছের। ইলিশ মাছ 1 কেজিটা ছিল গত সপ্তাহে 2500-2600 টাকা কেজি, আর এই সপ্তাহে বিক্রি করতেছি 2200-2300 টাকা কেজি। মেনি মাছ, দেশি মেনি, এটা বেচতেছি 800, এটা ছিল 850-900। তারপরে আপনার এই যে বাইলা মাছ, এই যে বড় সাইজের গুলো, এগুলো 1400 টাকা কেজি, মিডিয়ামটা হলো আপনার 1200। গত সপ্তাহে 1500-1600 ছিল। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বাজারের বেশিরভাগ সবজি। বেগুন ছিল 80-70-80 টাকা, এই সপ্তাহে 100 টাকা, 110 টাকা। তারপরে টমেটো 100 থেকে 120 টাকা চলতেছে। ভেন্ডি, পটল এগুলো 50-60 টাকার ভিতরে আছে। বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে তাই আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। পৌরসভা থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল, রাষ্ট্রপতির শপথ সন্ধ্যায়। অপেক্ষার লাইন কমলেও কাটেনি গ্যাস সংকট, সিএনজি স্টেশনে মিলছে না পরিমাণ মতো গ্যাস। জুলাই জাদুঘরে অনেকের অবদান উপেক্ষিত, স্থান পায়নি গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়, শহীদ পরিবারের ক্ষোভ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।